ষড়রিপুর এক রিপু লোভ, আর সেই লোভের বশবর্তী হয়ে মানুষ ডেকে আনে নিজের চরম সর্বনাশ। ইয়ন্স গ্যালারির আজকের নিবেদন এক লোভে লালায়িত মানুষের গল্প নিয়ে। প্রখ্যাত লেখক শুভ্র বিজয়ের কলমে লালায়িত লিপ্সা। আজকের গল্পের গল্পপাঠ এবং ডক্টর মণ্ডলের চরিত্রে বুবাই, জেসমিনের চরিত্রে মৌমিতা, ডক্টর রেডের চরিত্রে নীলাঞ্জন এবং গল্পের সূত্রধর আমি ইরাবতী। প্রচ্ছদ ও আবহ সঙ্গীতে সূর্য, শব্দ সংযোজন ও সম্পাদনায় নীলাঞ্জন। চলুন তাহলে শুনে নেওয়া যাক আজকের গল্প, শুভ্র বিজয়ের লেখা লালায়িত লিপ্সা। হাতে চাঁদ পাওয়ার মতো। আমার একার পক্ষে বাংলা বইটা ছিল বেশ বড়, আর প্রচুর মেডিকেল বইয়ে ঠাসা। সঙ্গে আমার থাকার খরচ কার্যত শূন্যে নেমে এলো। ডাক্তার রেডকে আমার অপরিসীম কৃতজ্ঞতা জানানোর চেষ্টা করলেও তিনি কখনোই ধন্যবাদ গ্রহণ করতে খুব একটা উৎসাহী ছিলেন না। আমি ও ডাক্তার রেড ধীরে ধীরে আরো ঘনিষ্ঠ হতে লাগলাম। রিসার্চের প্রতি আমার তীক্ষ্ণ অনুরাগ তাকে আগে থেকে প্রভাবিত করেছিল। এটি বিখ্যাত ইন্টারন্যাশনাল জার্নালে আমার রিসার্চ প্রকাশিত হতে চলেছে, তাই নিয়ে তোড়জোড় চলছে আমার আর ডাক্তার রেডের মধ্যে। এমন অবস্থায় রিসার্চ পেপারের ফাইনাল ড্রাফট সংক্রান্ত কাজের জন্য ডাক্তার রেড আমাকে তার নিজের বাসায় ডেকে পাঠালেন। এটাই প্রথমবার এবং শেষবারের জন্য আমি তার নিজস্ব বাসায় গিয়েছিলাম। ডাক্তার রেড তার স্টাডি রুমে আমাকে নিয়ে গেলেন। রুমে অজস্র বই চারিদিকের র্যাকগুলিতে বিন্যস্ত, আর তার টেবিলটিতে ছড়িয়ে থাকা কাগজপত্রের সমারোহ জানান দিচ্ছে তিনি নির্লস কাজ করেন এই ঘরে। আমি কৌতূহলী হয়ে প্রশ্ন করলাম, ডাক্তার রেড, ঘরটিকে দেখে মনে হচ্ছে এখানে ইউনিভার্সিটি ল্যাবরেটরির থেকেও বেশি গবেষণা করা হয়। আপনি কি কোনো স্বতন্ত্র রিসার্চ ওয়ার্ক করছেন? ডাক্তার রেড আমার দিকে তাকিয়ে একটু মৃদু হেসে বললেন, হ্যাঁ, তা করেছি বই কি, তোমাকেই বলবো, কিন্তু একটু সময় দাও আমাকে, সঠিক সময়ে তোমাকে বলবো আমি সেটা। উত্তর দিলেন ডাক্তার রেড। আমি আর কিছু বললাম না। আমি তার স্টাডি টেবিল ঘেঁষা দেওয়ালে ঝোলানো সাদা কালো বাধাই করা 4টি ছবি দেখে সেদিকে এগিয়ে গেলাম। একটিতে ব্যক্তিত্বশালী সুঠাম চোয়াল বিশিষ্ট বছর 40-এর এক পুরুষ। তার পরনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের জার্মানির কুখ্যাত নাজি বাহিনীর ইউনিফর্ম। তার পাশে ঝোলানো ছবিতে একজন বৃদ্ধ মানুষ, কুঞ্চিত চর্ম আর অজস্র বলি রেখা ভরা তার মুখমণ্ডল। তৃতীয় ছবিতে এক অপূর্ব সুন্দরী রমণী, আর চতুর্থটিতে একজন বৃদ্ধা। এরও কুঞ্চিত চর্ম আর সহস্র বলিরেখা সম্পন্ন মুখমণ্ডল। তার পাশে থাকা সুন্দরী রমণীটির পেলব মসৃণ ত্বকের পাশে যেন আরো বেশি করে বেমানান লাগছে। ডাক্তার রেড আমার পাশে এসে দাঁড়ালেন। তিনি প্রথম ছবিটির দিকে অঙ্গুলি নিক্ষেপ করে বললেন, ডাক্তার লুই রেলরিগ, আমার বাবা। ইনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে হিটলারের কুখ্যাত অসুইস কনসেন্ট্রেশন ক্যাম্পের একজন এসএস ডক্টর ছিলেন। এটা শুনে আমি একটু অস্বস্তি অনুভব যে করলাম সেটা স্বীকার না করে উপায় নেই। যদিও ওনার নাজি বাহিনী ইউনিফর্ম দেখেই আন্দাজ করতে পেরেছিলাম যে উনি কোনোভাবে হিটলারের নাজি বাহিনীর সাথে যুক্ত ছিলেন। ক্যাম্পের কথা শুনলেই যে কোনো সুস্থ মানুষের শরীর দিয়ে হিমশীতল স্রোত হয়ে যাবে। এক সীমাহীন বর্বরতা আর মানুষের নির্মম নৃশংসতার জীবন্ত দলিল হলো এই অসুইজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের পিওর আরিয়ান রেস থিওরি বলবৎ করতে সমগ্র জার্মানিতে ইহুদি নিধনযজ্ঞ শুরু হয়। ইহুদিদের বিভিন্ন কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দী করা হয়।
এই কনসেন্ট্রেশন ক্যাম্পগুলোর মধ্যে সব থেকে কুখ্যাত ছিল এই অসুইচ। এখানে বন্দি ইহুদিদের উপর যে ভয়ঙ্কর সব অত্যাচার করা হতো তা ভাবলেও গা শিউড়ে ওঠে। সব থেকে শিহরণ জাগানো ঘটনা হলো অসুইচে চলা মেডিকেল এক্সপেরিমেন্টগুলো। অসুইচের ডাক্তারেরা বন্দীদের উপর একের পর এক বিভিন্ন ধরনের ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট চালাতো। এইসব এক্সপেরিমেন্টের ফলে বেশিরভাগ বন্দী হয় তীব্র যন্ত্রণায় আর্তনাদ করতে করতে মারা যেত, অথবা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেত, অথবা মানসিক বিকারগ্রস্ত হয়ে যেত। হিটলারের সেনাবাহিনী সৈন্যদের শারীরিকভাবে দৃঢ়তর করার জন্য, অর্থাৎ প্রতিকূল পরিবেশে সহজে খাপ খাওয়াতে পারার জন্য, তাদের বায়োলজিক্যাল এবিলিটি বাড়াতে এই ধরনের এক্সপেরিমেন্ট করা হতো অসুইচের নিরীহ বন্দীদের উপর। সোজা কথায় অসুইচের বন্দীরা জার্মান এসএস ডাক্তারদের কাছে ছিল মানব গিনিপিগ। আমার চিন্তায় ছেদ পড়ল ডক্টর রেডের কথায়। তিনি পরের ছবিটার দিকে আঙুল তুলে জিজ্ঞাসা করলেন, ডক্টর মন্ডল, বলতো এই ছবিটা কার? আমি ছবিটার দিকে দৃষ্টি নিক্ষেপ করলাম, কিন্তু বুঝতে পারলাম না যে ডক্টর রেড কেন প্রত্যাশা করছেন যে এই ছবির বৃদ্ধ ব্যক্তিটিকে আমি চিনব। আমি মাথা নেড়ে বললাম, আমি জানি না ডক্টর রেড, আপনিই বলুন। পর্যবেক্ষণ ক্ষমতা তোমার যথেষ্ট আছে ডক্টর মন্ডল, এক্ষেত্রে সেই চেষ্টাটা তুমি কিন্তু করলে না। হ্যাঁ, প্রথম ছবি আর দ্বিতীয় ছবির ব্যক্তি একই, দুটি আমার বাবার ছবি। আমি একটু অবাক হয়ে আবার ভালো করে ছবি দুটির দিকে তাকালাম। ছবি দুটির মধ্যে বড়ই অমিল। প্রথমটির সুদর্শন সুপুরুষটি আর দ্বিতীয়টির কুঞ্চিত ত্বকের বৃদ্ধ মানুষটি যে একই তা বোঝা সত্যিই কঠিন। ডক্টর রেড আবার বলে উঠলেন, আমার বাবার এই প্রথম ছবিটি 1944 সাল নাগাদ তোলা। তখন বাবার বয়স কত আর হবে, এই ধরো 39-40 বছর। আর এই দ্বিতীয় ছবিটি, এটি তোলা হয় 1950 সাল নাগাদ। আমি খুব অবাক হয়ে ডক্টর রেডকে থামিয়ে দিয়ে বললাম, এক মিনিট ডক্টর রেড, আপনি বলছেন দুটি ছবির ব্যক্তি একই, অর্থাৎ আপনার পিতা, আর দুটি ছবি তোলার সময়কালের মধ্যে পার্থক্য মাত্র 6 বছরের। আপনার নিশ্চয়ই কিছু ভুল হচ্ছে। 6 বছরের মধ্যে আপনার 40 বছরের পিতা এত বৃদ্ধ কি করে হয়ে গেলেন? দ্বিতীয় ছবিটি নিশ্চয়ই আরো অনেক পরে তোলা। ডক্টর রেড একটা সিগারেট ধরালেন আর তারপর শান্ত গলায় বললেন, মন্ডল, তোমার নামের সাথে মেন্ডেলের নামের খুব মিল আছে। কি তীব্র ধৈর্য এবং অসাধারণ পর্যবেক্ষণের ক্ষমতা দেখো লোকটার। মটর গাছের প্রজনন পর্যবেক্ষণ করে ফাদার অব দ্য মডার্ন জেনেটিক্স হয়ে গেলেন। হঠাৎ করে ডক্টর রেডের এই অপ্রাসঙ্গিক বিষয় উত্থাপনের কারণ কিছুই বুঝতে পারলাম না। অস্বস্তি বোধ করলাম। হতে পারে ডক্টর রেড কিছু ভুল বলেছেন তার পিতার ছবি দুটি সম্পর্কে, কিন্তু সেটা ধরিয়ে দেওয়া সত্ত্বেও সে বিষয়ে কিছু তো বললেনই না, উল্টে আমার পদবী মণ্ডল থেকে মেন্ডেলে চলে গেলেন। আমি কিছু বলতে যাব এমন সময় ঘরে ঢুকলেন একজন ভদ্র মহিলা। তিনি ভেতরে আসতেই ডক্টর রেড হাসি হাসি মুখে বললেন, হ্যাঁ মন্ডল, চলো পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে আমার স্ত্রী জেসমিন। আমি পেছন ফিরে তার দিকে তাকালাম। এক অত্যন্ত রূপবতী মহিলা, ঠোঁটে এক অতি সুন্দর মৃদু হাসি নিয়ে দাঁড়িয়ে। ডক্টর রেডের স্ত্রী জ্যাসমিন যে ডার্ক সাইডে সুন্দরী মহিলা, এ ব্যাপারটিতে অস্বাভাবিক কিছু নেই, কিন্তু যেটা আমার একটু অদ্ভুত লাগলো সেটা হলো এদের বয়সের বিশাল পার্থক্য। মিসেস জ্যাসমিনকে দেখে বোঝা যায় কোনো মতেই তার বয়স 30-এর বেশি হতে পারে না, কিন্তু ডক্টর রেডকে দেখে বোঝা যায় তার বয়স 60 ছুঁই ছুঁই।
এরকম যে একেবারেই হয় না তা নয়, তবে এতটা বয়সের পার্থক্যে বিবাহ, এটা ঠিক ডক্টর রেডের ব্যাপারে প্রত্যাশা করিনি। আমি আমার মনের অস্বস্তি চেপে রেখে মিসেস জ্যাসমিনের দিকে তাকিয়ে সৌজন্য সূচক হাসি হেসে বললাম, হ্যালো ম্যাডাম। ডক্টর রেড বেশ উচ্ছ্বাসে সুরে বললেন, হ্যাঁ জেসমিন, এই হলো আমার সেই ইয়ং ট্যালেন্টেড স্টুডেন্ট, যার কথা তোমাকে আমি বলেছি অনেকবার। মিসেস জেসমিন এবার আমার দিকে একটু ভালো করে তাকালেন আর এক রহস্যময় হাসি এসে বললেন, সেটা তাকে দেখলেই বোঝা যায়। এটা শুনে ডক্টর রেড একটু হেসে উঠলেন। হাসিটা কি ব্যঙ্গাত্মক না অন্য কিছু, আর মিসেস জেসমিনের কথাটারও সঠিক অর্থ বুঝতে পারলাম না। বেশ একটু অপ্রস্তুত হয়ে গেছি। ডক্টর রেডের বাড়ি না আসা পর্যন্ত তার সাথে আমার নেহাতি পেশাগত সম্পর্ক ছিল। পেশার বাইরেও অনেক কথা হতো, কিন্তু কখনো কিছুতে অদ্ভুত মনে হয়নি। কিন্তু ওনার এই স্টাডি রুমে ঢোকার পর থেকে সবকিছু হেয়ালি লাগছে। জেসমিন ডরথি বলে ডাক দিলেন। ডরথি? পর্দার আড়াল থেকে একজন মাঝবয়সী পরিচারিকা একটা ট্রেতে 2টি কাপ চা নিয়ে ঘরে ঢুকলেন। চা খেতে খেতে কথা বলুন আপনারা, আমি আসি বলে মিসেস জেসমিন তার ডরথি নামের পরিচারিকাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। ডক্টরের চায়ের কাপে চুমুক দিয়ে নিজেই আবার তার পিতার ছবির প্রসঙ্গে ফিরে গেলেন। তা মণ্ডল, আমি ভুল বলিনি। এই দুটো ছবির মধ্যে পার্থক্য মাত্র 6 বছরের। 1946 সাল নাগাদ বাবার কোনো এক অজ্ঞাত অসুখ হয়, যাতে তিনি খুব দ্রুত বৃদ্ধ হতে শুরু করেছিলেন। মানে বৃদ্ধ বয়সের সব লক্ষণ তার শরীরে দেখা দিতে শুরু করেছিল। তার সাথে আমার শেষ দেখা 1950-এ। তখনই এই দ্বিতীয় ছবিটি তোলা। আমি চায়ের কাপে চুমুক দিয়ে অবাক হয়ে প্রশ্ন করলাম, কি অসুখের কথা বলছেন আপনি? ওই যে বললাম, অজ্ঞাত অসুখ। প্রোজোরিয়ার কথা মাথায় এলেও তার সিমটমস সম্পূর্ণ আলাদা। প্রোজোরিয়া জন্মের 1 বছরের মধ্যেই তার লক্ষণ দেখাতে শুরু করে শিশুদের মধ্যে। কিন্তু আমার বাবা 40 বছরের এক তরতাজা সুপুরুষ কি করে 5 বছরের মধ্যে এত বৃদ্ধ হয়ে গেলেন, এর রহস্য উনি নিজেও ভেদ করতে পারেননি। আর আমিও সেটা পারিনি। ইটস আ আনসলভড মিস্ট্রি। 1950-এ আপনার সাথে ওনার শেষ দেখা। এরপর উনি কোথায় গেলেন? হিটলারের পতনের পর রাশিয়ার রেড আর্মি অসুইজের মেডিকেল অফিসারদের বন্দী বানালো। এদেরকে পরে সেই বিখ্যাত ডক্টরস ট্রায়ালে সামিল করা হয়। বন্দী হওয়া থেকে বাঁচতে অনেকেই বিভিন্ন দেশে পালিয়ে যান। আমার বাবাও পালিয়ে যান। পানামাতে গিয়েছিলেন তিনি। সেখানে তার ভুয়ো পরিচয় তৈরি করতে হয়। নিজের নাম রাখলেন মিস্টার ফিলিপ রেড। আমি বুঝলাম, ডক্টর রেড এ কারণেই বোধ হয় নিজেকে ডক্টর রেড বলে পরিচয় দিতে ভালোবাসেন। এটা তার পিতার লেগাসি ধরে রাখার একটা চেষ্টা হতে পারে। ডক্টর রেড আবার বলতে শুরু করলেন, পানামাতে আত্মগোপন করে থাকার সময় তিনি লক্ষ্য করলেন তার শরীরে বার্ধক্যের ভাব ফুটে উঠছে। ত্বক কুঁচকে যাচ্ছে। দৃষ্টিশক্তি, চিন্তা শক্তি, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাচ্ছে। তিনি নিজে এর কোনো কারণ বুঝতে পারেননি, আর অন্য কোনো ডাক্তারও তার কোনো সাহায্য করতে পারেনি। আমার ধারণা অসুইজের কোনো একটা এক্সপেরিমেন্টের সাইড ইফেক্টের জন্য বাবার এরকম হয়েছিল। বাবা 1950-এর দিকে একবার জার্মানিতে ফেরত আসেন, বোধহয় আমাকে আর মাকে শেষ দেখা দেখতে। কিন্তু তিনি বেশি দিন থাকেননি, আর কোথায় যাচ্ছেন না বলেই চলে যান। হয়তো পানামাতেই ফিরে গিয়েছিলেন, অথবা অন্য কোথাও। কিন্তু তার কথাবার্তায় মনে হতো
তার কোনো অসম্পূর্ণ কাজ রয়েছে। 1950-এর পর বাবার কি হলো আমরা কেউ জানি না। তবে যে শারীরিক অবস্থায় তাকে দেখেছিলাম বেশি দিন তিনি বেঁচে ছিলেন, এটা আশা করা একদম বোকামি। ডক্টর রেড থামলেন, হাতের খালি চায়ের কাপটা টেবিলে রাখলেন। আমি চায়ের শেষ চুমুকটা দিয়ে বললাম, ডক্টর স্টাইলস থেকে পালানো গেল, ঈশ্বরের ট্রায়াল থেকে পালানো কঠিন। আমার এই অপ্রিয় সত্যি কথাটা ডক্টর রেডের ভালো লাগবে না জেনেও আমি ইচ্ছা করেই বললাম, ডক্টর ট্রায়ালে নাজি ডাক্তারদের কারোর কারোর ফাঁসি হলেও বহু ডাক্তার পালিয়ে নিজের পরিচয় গোপন করে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার বহু দেশে গিয়ে শাস্তি এড়ান। যে পৈশাচিক কর্মকাণ্ড এই মেডিকেল অফিসারেরা করেছিলেন তার শাস্তি মৃত্যুদণ্ড থেকেও ভয়ঙ্কর হওয়া উচিত বলেই আমার মনে হয়। আমার কথায় ডক্টর রেড উত্তেজিত হলেন না। তিনি বললেন, ঠিক ভুল বড়ই আপেক্ষিক ডক্টর মন্ডল। অসুইজের বন্দীদের এমনিতেই গ্যাস চেম্বারে ঢুকিয়ে মেরে ফেলার আদেশ ছিল। এসএস ডাক্তারেরা তাদের উপর এক্সপেরিমেন্ট করে তাদের মৃত্যুকে একটা বৃহত্তর উদ্দেশ্য দিচ্ছিল। দে ডিড নট ডাই আ ইউজলেস ডেথ, দে ডাইড ফর আ গ্রেট কজ। আমি মনে মনে খুব বিমর্ষ হয়ে বললাম, কারণ যে লোকটিকে আমি প্রচণ্ড সম্মান করতাম তাকে আর কখনো আগের মতো সম্মান করতে পারবো না। ডক্টর রেডের মানসিকতা যে এতটা ভয়ঙ্কর তা আগে বুঝিনি। অসুইজের মেডিকেল এক্সপেরিমেন্টগুলোকে তিনি সমর্থন করছেন। আমি এবার বেশ উত্তেজিত হয়ে বললাম, ফর গড সেক স্যার, আপনি অসুইজের মেডিকেল এক্সপেরিমেন্টগুলোকে জাস্টিফাই করছেন। আনবিলিভেবল! টুইন এক্সপেরিমেন্ট, ফ্রিজিং এক্সপেরিমেন্ট, জীবন্ত মানুষের মাংস খুবলে নেওয়া, হাই অল্টিটিউড সিমুলেশন, মানুষকে বিনা অক্সিজেনে ছেড়ে দেওয়া, গর্ভবতী মায়ের মাসের পর মাস না খাইয়ে রাখা, এসব কিছুকে আপনি সমর্থন করেন? অ্যান্ড ইউ নো দ্য লিস্ট গোজ অন। গ্রেটার কাজ? কিসের কাজ শুনি? জার্মান সেনাদের সুপার সোলজার বানানো, বায়োলজিক্যাল ওয়ারফেয়ার, এই অকল্পনীয় বর্বরতার কাণ্ডারি যে মানুষগুলো, তার মধ্যে আপনার বাবাও একজন ছিলেন স্যার। ডিসকাস্টিং! আমি এক নিঃশ্বাসে সবগুলি কথা উত্তেজিতভাবে বলে ফেললাম। ডক্টর রেড এবারও একটুও উত্তেজিত হলেন না, শান্ত গলায় বললেন, দ্য ওয়ার্ল্ড ইজ আ ডার্টি প্লেস ডক্টর মন্ডল। এই যে মেডিকেল ইথিক্স, তুমি কি জানো ডক্টর স্ট্রায়ালের পূর্বে মেডিকেল ইথিক্স নিয়ে কোন রকম আন্তর্জাতিক আইন ছিল না। সেই দিক থেকে অসুইজের ডাক্তারেরা কোন রকম বেআইনি কাজ করেননি। ডক্টর স্ট্রায়ালের পরেই তৈরি হয় দ্য নিউরেমবার্গ কোড। এই নিউরেমবার্গ কোডই হলো মডার্ন মেডিকেলের ইথিক্সের বাইবেল। বহু নাজি ডক্টরকে ডক্টর স্ট্রায়ালে হাজির করানো হয়নি, তাদের ইচ্ছাকৃতভাবে বাঁচানো হয়েছিল। তাদেরকে আমেরিকান গভর্নমেন্টের সিক্রেট ইন্টেলিজেন্স নিজেদের বায়োলজিক্যাল উইপন প্রজেক্টে নিযুক্ত করে। রাশিয়ার সাথে ঠান্ডা যুদ্ধে নিজেদের যে কোনো প্রকারে এগিয়ে রাখতে এটা করতে হয়েছিল আমেরিকাকে। অপারেশন পেপার ক্লিপের ব্যাপারে জানো কি? আমি একটু অধৈর্য ও ক্রুদ্ধ ভঙ্গিতে বললাম, না। ডক্টর রেড বললেন, ইয়াং ম্যান, ঠিক ভুল সবই আপেক্ষিক। তবে যদি আমার বাবার প্রসঙ্গে বলো, তবে বলবো তিনি কোনো ভুল করেননি। কারণ এক্সপেরিমেন্টের জন্য কোনো নিরীহ ইহুদিকে তিনি নেননি। এক্সপেরিমেন্টের সাবজেক্ট হিসেবে তিনি নিজেকেই বেছে নিয়েছিলেন। আর তার অকাল বার্ধক্য সেই এক্সপেরিমেন্টেরই ফসল। আমি খুব অবাক হয়ে বললাম, মানে উনি নিজের উপর কিভাবে এক্সপেরিমেন্ট করলেন? উনি একটা অভাবনীয় ফর্মুলা নিজের উপরেই প্রয়োগ করেছিলেন। কি সেই ফর্মুলা? আমার তা জানা নেই। উনি আপনাকে বলেননি? আমি জিজ্ঞাসা করলাম। না। সংক্ষেপে উত্তর দিলেন ডক্টর রেড। আমি এবার
তৃতীয় ও চতুর্থ ছবি দুটির দিকে আলোকপাত করলাম। বললাম, তৃতীয় ছবিটি কি আপনার মায়ের? ডক্টর রেড বললেন, রাইট গেস, উনি আমার মা। চতুর্থ ছবিটিতে যে বৃদ্ধা, ওটাও আমার মায়ের ছবি। তার কম বয়সে তোলা ছবিটা 1944 সাল নাগাদ, যখন মায়ের বয়স ছিল 35-এর কাছাকাছি। আর পরের ছবিটা 1970 সালে, তার মারা যাওয়ার কয়েক মাস আগের। আপনার মায়েরও কি সেই অদ্ভুত অসুখ ছিল? না, একদমই না। মা তো প্রকৃত নিয়মেই বৃদ্ধা হয়েছিলেন। আমি বললাম, আচ্ছা, এই কম বয়সের ছবি আর বৃদ্ধ বয়সের ছবি পাশাপাশি রাখার কি কোনো বিশেষ কারণ আছে? ডক্টর রেড বললেন, হ্যাঁ, তা আছে বই কি। ছবি দুটো দেখো, কি ভীষণ তফাৎ। একটিতে রূপের কি অসাধারণ মহিমা, অন্যটিতে জরা ব্যাধির কি বীভৎস ছায়া। যৌবন এত ক্ষণস্থায়ী কেন? বয়স মানুষের সৌন্দর্যকে কেন এত তীব্রভাবে নিংড়ে নেয়? কোনো উপায় তো নিশ্চয়ই আছে বয়সের এই ক্ষমতাকে আটকানোর। আমি বললাম, এটা তো প্রাকৃতিক নিয়ম, খুবই স্বাভাবিক। শৈশব, যৌবন, বার্ধক্য, এর বাইরে তো বেরোনো যাবে না। ডক্টর রেড কিছুটা উত্তেজিত হয়ে বললেন, সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। সেই সৌন্দর্য ধীরে ধীরে বিলুপ্ত হয়ে গিয়ে ঝুলে পড়া চামড়া, শীর্ণ জীর্ণ মুখমণ্ডল, সহস্র বলিরেখা, এ আমাকে আহত করে। I don't like old age. I don't like old age. আমরা তো অনেক কিছুই পছন্দ করি না স্যার, কিন্তু আমাদের উপায় নেই। ডক্টর রেড নিজের মনেই বিড়বিড় করে বললেন, There must be some way. কোনো তো উপায় নিশ্চয়ই থাকবে। আমি ঘড়ির দিকে তাকালাম। রাত 10টা বাজতে 10 মিনিট বাকি। আমি বললাম, ডক্টর রেড, আপনি আমার ফাইনাল ড্রাফটটা প্লিজ একটু দেখে নেবেন, এখন উঠতে হবে আমাকে। ডক্টর রেড বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখে নেব, আজ রাতেই দেখে নেব। তোমাকে কাল ফেরত দেব ল্যাবরেটরিতে। আমি বেরিয়ে আসার সময় মিসেস রেড্রিক তথা শ্রীমতী জেসমিনকে বিদায় সম্ভাষণ জানালাম। শ্রীমতী জেসমিন আবারও এক রহস্যময় হাসি হেসে বললেন, এখন থেকে কিন্তু বারবার আসতে হবে। ডক্টর রেড আবারও এক ব্যঙ্গাত্মক হাসি হেসে বললেন, নিশ্চয়ই নিশ্চয়ই। পরদিন ভোরে ব্রেকফাস্ট সেরে তৈরি হলাম ইউনিভার্সিটি যাওয়ার জন্য। ডক্টর রেডের থাকতে দেওয়া এই বাংলোর বারান্দায় এসে বারান্দায় নিউজ পেপার বিতরণকারী ছেলেটি ছুঁড়ে দেওয়া পেপারটা মেঝে থেকে তুলতে গিয়ে দেখলাম আরেকটি বড় এনভেলপ। সেটা উঠিয়ে নিয়ে ভেতরে দেখলাম আমার গবেষণাপত্রের ফাইনাল ড্রাফটটা, যেটা আমি গতকাল রাত্রে ডক্টর রেডকে দিয়ে এসেছিলাম প্রকাশের কাছে পাঠানোর আগে শেষ মূল্যায়নের জন্য। ডক্টর রেড আমাকে বলেছিলেন তিনি আজ ইউনিভার্সিটিতে গিয়ে ফেরত দেবেন, কিন্তু এখানে এভাবে কেন দিয়ে গেলেন? কখন এসেছিলেন তিনি, আর আমাকে ডাকলেনই বা না কেন? খুবই অবাক লাগলো। যাই হোক, তার সাথে সাক্ষাৎে জিজ্ঞাসা করা যাবে ভেবে আমি তড়িঘড়ি গবেষণাপত্রটা আমার সাইড ব্যাগে ঢুকিয়ে দিলাম। একবারে ইউনিভার্সিটি পৌঁছে নিজের চেম্বারে বসে দেখব ডক্টর রেড কি কি কারেকশন এবং সাজেশন দিয়েছেন। সেই মতো প্রয়োজনীয় পরিবর্তন করে পাবলিশার্স পত্রিকাতে পাঠাতে হবে। ইউনিভার্সিটিতে পৌঁছে দেখলাম হুলুস্থুলু কাণ্ড। ক্যাম্পাসে সবার মধ্যে একটা শোরগোল পড়ে গেছে। হলো নাকি? আরো আশ্চর্য হলাম ক্যাম্পাসে পুলিশের গাড়ি দেখে। ব্যাপারটা যখন জানতে পারলাম, আমার সংজ্ঞা হারানো দশা। মাথা একেবারে খালি। কি করব বা কি করা উচিত সেটা ভাবার ক্ষমতা হারিয়েছি। শহরে একটা খুন হয়েছে। যে খুন হয়েছে সে আর কেউ নয়, মিসেস জেসমিন রেড্রিক। আর তার স্বামী ডক্টর হেনরি রেড্রিক উর্ফে ডক্টর রেড নিখোঁজ। খবরটার আকস্মিকতায় আমার হতবিহ্বল হৃদয়
কি অবস্থা সৃষ্টি করেছিল এখন ঠিক মতো মনে পড়ে না। সব যেন কেমন ধূসর হয়ে গেছে। সেই সময়টার আতঙ্ক এবং হতবিহ্বলতার আমাকে আজও মাঝে মাঝে গ্রাস করে। জার্মানির প্রতিটা খবরের কাগজে, রেডিও, টিভি সর্বত্র দীর্ঘদিন ব্যাপী চলেছিল এই জেসমিন রেড্রিক মার্ডার কেস সম্বন্ধিত খবরাখবর। শুনেছিলাম তাকে ঘুমের ঘোরে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছিল। যেহেতু তার স্বামী ডক্টর রেড নিরুদ্দেশ ছিলেন, পুলিশের সন্দেহ ডক্টর রেডই খুন করেছিলেন জেসমিনকে। কিন্তু কেন, মোটিভটা কি, সেটা তারা কিছুতেই উদ্ধার করতে পারল না। অনেক চেষ্টা করেও ডক্টর রেডের কোনো খোঁজও পুলিশ করতে পারেনি। ডক্টর রেডের মতো একজন এত বিখ্যাত, প্রতিভাবান গবেষক, চিকিৎসক এরকম একটা মারাত্মক ও পাশবিক কাজ কিভাবে করলেন, আর কেনই বা করলেন? পুলিশ, তার সহকর্মীরা এবং সর্বোপরি আমি কিছুতেই বুঝতে পারলাম না। তাদের পরিচারিকা ডরথির কাছ থেকে পুলিশ জানতে পারে যে ডক্টর রেড এবং জ্যাসমিনের মধ্যেকার সম্পর্ক ছিল খুবই নিবিড় এবং ভালোবাসাময়। কোনো মোটিভ খুঁজে না পেয়ে অনেকে এটাও বলল যে ডক্টর রেডকেও খুন করা হয়েছে এবং কোনো অজ্ঞাত কারণে তার মৃতদেহ গুম করা হয়েছে। এরকম হাজার একটা থিওরির অবতারণা হলেও কোনোটিরই সপক্ষে কোনো প্রমাণ জুটল না। এই ঘটনার পর বেশ কিছুদিন আমার অনেক অযাচিত ধকল সইতে হলো। আমি যেহেতু ডক্টর রেডের বেশ ঘনিষ্ঠ স্কলার ছিলাম এবং ঘটনার পূর্ব রাত্রিতে আমি তাদের বাড়ি গেছিলাম, আমাকে প্রাইম সাসপেক্টের মধ্যে রাখা হয়েছিল। ঘন্টার পর ঘন্টা পুলিশি জেরা থেকে শুরু করে ডক্টর রেডের বাংলোর আনাজ কানাজ তল্লাশি, কোনো কিছুই বাদ গেল না। অবশেষে পুলিশের বিশ্বাস হলো যে আমি নির্দোষ, কিন্তু আসল অপরাধী কে ধরতে তারা পারল না এবং খুনের কারণও অমীমাংসিত রয়ে গেল। ঘটনার প্রায় 2 মাস পর যখন পরিস্থিতি একটু স্বাভাবিক হয়েছে এবং আমিও মানসিকভাবে একটু সুস্থ হয়েছি, আমি ফিরলাম আমার ল্যাবরেটরিতে। ডক্টর রেডের দেওয়া বাংলো বাড়ি আমি আর থাকি না। আমাকে একজন নতুন গাইড দেওয়া হয়েছে, ডক্টর হপকিন্স। মিতভাষী, নরম স্বভাবের ভালো মানুষ। তবে ডক্টর রেডের ঘটনা আমার মন জগতে ইতিমধ্যে সুদূর প্রসারী প্রভাব ফেলেছে। কোনো মানুষকেই আর বিশ্বাস হয় না, কেবল মনে হয় সবাই একটা মিথ্যের মুখোশ পড়ে আছে। যাই হোক, কোনো ক্রমে নিজেকে সামলে আমি আমার গবেষণার কাজ পুনরায় শুরু করলাম। আমার শুধু সেই দিনটার কথা মনে আছে যেদিন ভোরবেলা আমি আমার গবেষণাপত্রটা ওই বারান্দায় পাই। পুলিশ জানতো না যে ডক্টর রেড ভোর হওয়ার আগেই আমার ওই বারান্দায় একটা এনভেলপ ফেলে গেছিলেন। জানলে আমার কপালে হয়তো আরও দুঃখ ছিল। সেই যে ব্যাগে ঢুকিয়েছিলাম, তারপর 2 মাস কেটে গেছে, রিসার্চ পেপারটা আর বেরই করা হয়নি। আমার জীবন উত্থাল পাতাল হয়ে গেছে। আমি চোখ বুজে কিছুক্ষণ বসলাম। সাইকিয়াট্রিস্টের প্রেসক্রাইব করা অ্যাংজাইটি পিলটা দেখে আমি আমার ব্যাগ থেকে ডক্টর রেডের মূল্যায়িত আমার লেখা গবেষণার পত্রটা বের করলাম। পেপারটা বের করে একটা পাতা উল্টাতেই লেখা দেখলাম, ডাই অ্যান আরবিট ইটস পারফেক্ট, অর্থাৎ তোমার কাজটি নিখুঁত। আমি সমগ্র ড্রাফটটি উল্টে পাল্টে দেখলাম, একটা কলমের আঁচড় পর্যন্ত কোথাও নেই। ডক্টর রেড কি পড়েই দেখেননি, নাকি সত্যি আমার গবেষণাপত্র নিখুঁত? আমি আরও একবার ভালো করে একটা পাতা উল্টে দেখলাম। শেষের দিকের একটা পাতা উল্টাতেই হঠাৎ চোখে পড়ল একটা ছোট চিরকুট। তাতে জার্মান ভাষায় লেখা, দি ইন আরবিট ইজ উইকলি পারফেক্ট, অর্থাৎ তোমার কাজটি সত্যিই নিখুঁত, তবে চিরকুটটিতে একটি নকশাও আঁকা আছে এবং লাল কালি দিয়ে তাতে কোনো কিছুর একটা দিক নির্দেশ দেওয়া হয়েছে। অনেকটা কোনো নির্দিষ্ট কিছুর নিখুঁত অবস্থান বোঝানো হয়েছে যেন। কিন্তু এটা কিসের নকশা আর ডক্টর রেড কি বোঝাতে চেয়েছেন এর দ্বারা? আমি চিরকুটটা উল্টালাম। জার্মান ভাষায় যা লেখা দেখলাম তার অর্থ, প্রিয় ডক্টর মন্ডল, যদি তুমি উত্তর চাও তাহলে খুঁজে নাও। এই লাইনটার নিচে আরেকটি মাত্র লাইন, 57 এলফ লাইনেন স্ট্রিট।
এই ঠিকানাটি পড়ার সাথে সাথে আমি চমকে উঠলাম। এটা তো সেই বাংলো যেখানে আমি থাকতাম, অর্থাৎ ডাক্তার রেড যে বাংলোতে আমাকে থাকতে দিয়েছিলেন। আমি চিরকুটে আঁকা নকশাটা আরেকবার দেখলাম এবং বুঝতে পারলাম এটা ওই বাংলোর নকশা। বাংলোর ভেতরের ঘরগুলো কল্পনা করে নকশার সাথে মেলালাম। ঠিকই ধরেছি, এটা ওই বাংলোরই নকশা। ডক্টর রেড কি বলতে চাইছেন? ওই বাংলোতে কি তিনি কিছু লুকিয়ে রেখেছেন? আমার উত্তেজনা হতে লাগলো। পাশে রাখা অ্যাংজাইটি পিলের কৌটোটা উল্টে একটা ট্যাবলেট মুখে পড়ে দিল। আমি চোখ বন্ধ করলাম এবং সিদ্ধান্ত নিলাম আজ রাতে ওই বাংলোতে যেতে হবে। ডক্টর রেড কি বলতে চাইছেন সেটা জানা দরকার। রাত 9টা নাগাদ আমি পৌঁছলাম সেই বাংলোয়। বাংলোটিকে পুলিশে সিল করে দিয়েছে। বাড়ির পেছনের দিকে একটি ঘরের জানলার ভেতরের ছিটকানি ভাঙা। জানলায় কোনো গড়াদও নেই। এই জানলা দিয়ে ভেতরে প্রবেশ করলাম, সাথে একটা 3 ব্যাটারির টর্চ জেলে নকশায় দেখানো লাল কালির তীর চিহ্ন অনুযায়ী চিলেকোঠার ঘরটির দিকে এগোতে লাগলাম। কাঠের তৈরি একটি মই আছে ঘরটিতে ওঠার জন্য। মইটির সাহায্য নিয়ে অবশেষে ঘরটিতে পৌঁছালাম। নকশাতেই ঘরটির পশ্চিম দিকের দেওয়ালে একটা মোটা তীর চিহ্ন আঁকা হয়েছে এবং একটা তারা চিহ্নও আছে, অর্থাৎ এই দেওয়ালটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পুরো ঘরটিতে ধুলো ছাড়া আর কোনো বস্তু নেই। পুলিশ এখানেও নিশ্চয়ই তল্লাশি করেছে। কিছু যদি থাকতো তারা তো নিশ্চয়ই পেত। তারা কেন পেল না? আমি দেওয়ালটিতে ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলাম। অনেকগুলি কাঠের ব্লক কোলাজ আকারে সাজিয়ে এই দেওয়ালটিকে একটা অ্যান্টিক চেহারা দেওয়া হয়েছে। আমি আলতো করে একটা টোকা দিলাম দেওয়ালের উপরে। হঠাৎ মনে হলো ফাঁপা তলের উপর টোকা দিলে যেমন আওয়াজ হয়, আওয়াজটা ঠিক তেমনই। আরো কয়েকবার টোকা দিয়ে বুঝলাম দেওয়ালটির পেছনে বাঁদিক ঘেঁষে বেশ কিছুটা জায়গা ফাঁকা। সম্ভবত ওখানেই ডক্টর রেড কিছু লুকিয়ে রেখেছে। দেওয়ালটি আরেকটু ভালো করে পর্যবেক্ষণ করে দেখলাম একটি কাঠের ব্লকের উপর একটি ছোট তীর চিহ্ন আঁকা। কেন জানি না আমি এই ব্লকটির উপর হাত দিয়ে সামান্য একটু চাপ দিলাম, আর তার সাথে সাথে কয়েকটা ব্লক একসাথে পেছন দিকে সরে গেল। একটা গুপ্ত কুঠুরি উন্মুক্ত হয়ে গেল কাঠের দেওয়ালের মাঝে। টর্চের আলো ফেলে দেখতে পেলাম সেই গুপ্ত কুঠুরিতে একটা ডায়েরি রাখা আছে। সেটা বের করলাম। ডায়েরির উপরে যা লেখা আছে তার বাংলা করলে দাঁড়ায় লালায়িত লিপসা। ডক্টর রেডের ডায়েরিটা যখন পড়া শেষ করলাম, আমার হতবিহ্বলতা আরো অনেক গুণ বেড়ে গেল। ডায়েরিটা মূলত তার একটি রিসার্চ জার্নাল, যেখানে তার রিসার্চের ফলাফল বিভিন্ন সময় লিপিবদ্ধ করেছেন, আর সেই সঙ্গে কিছু নোট। এই নোটগুলি তার গবেষণা ছাড়াও তার অনেক আন্তরিক অভিব্যক্তি ও অনুভূতির প্রকাশক। ডক্টর রেডের ডায়েরিতে যা লেখা ছিল তার তর্জমা করলে যা দাঁড়ায় সেটা নিম্নরূপ। ডক্টর রেডের পিতা ডক্টর লুই রেড্রিক 1944 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন অসুইচ কনসেন্ট্রেশন ক্যাম্পের এসএস মেডিকেল অফিসার হিসাবে নিযুক্ত হন। অসুইচের বাকি ডাক্তারেরা অসংখ্য অমানবিক কাজে লিপ্ত থাকলেও ডক্টর লুই এক যুগান্তকারী গবেষণায় দিন রাত নির্লস পরিশ্রম করে চলেছিলেন। অ্যান্টি এজিং সিরাম, এটাই ছিল তার গবেষণার বিষয়, অর্থাৎ এমন এক সিরাম যা মানবদেহের বয়স বাড়ার পদ্ধতিকে থামিয়ে দেবে। অর্থাৎ মানুষের বয়স সময়ের নিয়মে বাড়লেও শরীরের বার্ধক্যের ছাপ দেখা দেবে না। আমৃত্যু মানুষ সচল, সুস্বাস্থ্যবান, সুন্দর এবং কর্মঠ থাকতে পারবে। ডক্টর লুই শেষমেশ একটা ফর্মুলা আবিষ্কার করলেন। এই ফর্মুলায় তৈরি সিরামটি তিনি নিজের উপর প্রয়োগ করলেন। এমত অবস্থায় হিটলারের পরাজয়ের আভাস পেয়ে অসুইচের সমস্ত অমানবিক হিউম্যান এক্সপেরিমেন্ট মেডিকেল রেকর্ড আগুনে পুড়িয়ে নষ্ট করে দেওয়া হলো, আর তার মধ্যে ডক্টর লুইয়ের নির্লস পরিশ্রমের সমস্ত রেকর্ড চিরতরে বিনষ্ট হয়ে গেল। ডক্টর লুই কোনো ক্রমে তার রিসার্চ জার্নালটি বাঁচাতে সক্ষম হয়েছিলেন। ডক্টর স্ট্রালস থেকে বাঁচতে ডক্টর লুই যখন পানামা পালিয়ে যান,
হঠাৎ তিনি লক্ষ্য করেন তার শরীরে বার্ধক্যের লক্ষণ ফুটে উঠেছে। ডক্টর লুই বুঝতে পারলেন যে সিরামটি তিনি বার্ধক্য প্রতিরোধ করার জন্য বানিয়েছিলেন তা উল্টে বার্ধক্য ত্বরান্বিত করছে। কি করে এমন বিপরীত ফল হলো আর কেনই বা এমন হলো তা ডক্টর লুই বুঝলেন না। তার একমাত্র সম্বল মেডিকেল জার্নালটি ঘাঁটতে লাগলেন, কিন্তু ল্যাবরেটরির অভাবে কোনো কাজ তিনি করতে পারলেন না। দুর্বল শরীর, ক্ষীণ দৃষ্টিশক্তি ও অর্থাভাবে নাজেহাল হয়ে তিনি অদৃষ্টের কাছে আত্মসমর্পণ করলেন। তার মৃত্যু আসন্ন বুঝতে পেরে তার সমগ্র শক্তি সঞ্চয় করে তিনি জার্মানি ফেরত গেলেন এবং তার কিশোর ছেলে হেনরি রেডজিককে তার জার্নালটা দিলেন। কিশোর হেনরির কোনো ধারণা ছিল না তার বাবার ওই জার্নালে কি আছে। হেনরি রেডজিক বড় হলেন, নিজেকে ডক্টর রেড বলে পরিচিত করলেন। ডক্টর রেডের এক অদ্ভুত অবসেশন ছিল সুন্দরী যুবতী মেয়েদের প্রতি। কোনো এক অদ্ভুত কারণে প্রকৃতির এই বার্ধক্যজনিত নিয়মটাকে তিনি মেনে নিতে পারতেন না। বার্ধক্য মানুষের সৌন্দর্য কেড়ে নেয়, আর এটা তিনি সহ্য করতে পারতেন না। ইউনিভার্সিটি অফ বনে রিসার্চ ফেলো হিসেবে কাজ করার সময় হেনরি রেডজিক প্রেমে পড়লেন ডার্ক সাইডে সুন্দরী জেসমিনের। জেসমিন ছিলেন ডক্টর রেডের থেকে বছর 5 ছোট। জেসমিন একটা রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করতেন। তার চালচলন, পোশাক পরিচ্ছদ সব ছিল অত্যন্ত সাধারণ। যখন হেনরি রেডজিকের মতো একজন প্রতিভাবান চিকিৎসক তাকে বিবাহের প্রস্তাব দিলেন, জেসমিন বিশ্বাসই করতে পারেন প্রভাব কেন এমন অদ্ভুত তা কিছুতেই উদ্ঘাটন করতে পারলেন না ডক্টর রেড। ডায়েরির একটা অংশে ডক্টর রেড লিখেছেন, সিরামটির কার্যক্ষমতা নিয়ে কোনো সংশয় নেই। বিভিন্ন স্পেসিসের শরীরে প্রয়োগ করে কাঙ্ক্ষিত ফল পাওয়া গেছে, কিন্তু মানব শরীরে শুধুমাত্র ফিমেল বডিতে এই সিরাম কেন কাজ করছে আর মেল বডিতে কাজ করছে না, এটা আমাকে হতবুদ্ধি করে দিচ্ছে। মানব শরীর এই মহাবিশ্বের জটিলতম যন্ত্র। একে পুরোপুরি বোঝাটা মেডিকেল সায়েন্সেরও ক্ষমতার বাইরে। আইনস্টাইনের মস্তিষ্ক সংরক্ষণ করে রাখা হয়েছে গবেষণার জন্য। তার মৃত্যুর এত পরেও তার মস্তিষ্কের অস্বাভাবিক গঠন আমাদের বোধগম্য হয়নি। আইনস্টাইনের মস্তিষ্কের এই অদ্ভুত গঠন বৈশিষ্ট্যের জন্যই কি তিনি থিওরি অফ রিলেটিভিটি আবিষ্কার করতে পেরেছিলেন? ডক্টর রেড একটা সময় বাধ্য হয়ে হাল ছেড়ে দিলেন। অনেক চেষ্টা করেও তিনি সিরামের ফর্মুলার মধ্যে কি সমস্যা সেটা বুঝতে পারলেন না, আর নিজের ক্রমবর্ধমান বার্ধক্যকেও আটকাতে পারলেন না। এদিকে জেসমিনের শরীরে তার বাড়ন্ত বয়স সত্যি কোনো প্রভাব ফেলছে না। দিন দিন তার রূপের জৌলুস যেন শত শশীর বিকশিত স্নিগ্ধ জ্যোৎস্না হয়ে প্রতীয়মান হতে লাগলো। আমি বুঝলাম যে ডক্টর রেডকে দেখে আমি প্রায় 60 বছর বয়সী ভেবেছিলাম। তার আসল বয়স ছিল মাত্র 45, কিন্তু তার চেহারা দেখে তাকে 60-এর দোরগোড়ায় পৌঁছে যাওয়া একজন প্রৌঢ় বলে মনে হতো। ডক্টর রেড জেসমিনকে সব জানালেন। পুরো ব্যাপারটা জেসমিনের কাছে খুব অবিশ্বাস্য মনে হলো, তবে ধীরে ধীরে তিনি ডক্টর রেডের ক্রমবর্ধমান বার্ধক্য এবং নিজের রূপের জৌলুস পরিলক্ষিত করে ধরে নিলেন যে ব্যাপারটা সত্যি। তিনি বিমর্ষ হলেন। ডক্টর রেডের পায়ে পড়ে কেঁদে বললেন ডক্টর রেড যেন কোনো অ্যান্টিডোট তৈরি করেন, যার দ্বারা জেসমিনের শরীরে সিরামের প্রভাব বিনাশ করা যায় এবং তিনিও যেন ডক্টর রেডের সাথে বৃদ্ধ হতে পারেন। ডক্টর রেড সেই চেষ্টাও করলেন, কিন্তু ব্যর্থ হলেন। সিরামের প্রভাব জেসমিনের শরীর থেকে গেল না। জেসমিন ডক্টর রেডকে নিজের মন প্রাণ ঢেলে দিয়ে আগলে রাখতেন। তিনি বুঝেছিলেন ক্রমবর্ধমান বার্ধক্য তাকে গ্রাস করছে, আর এই জন্যই জেসমিন নিজের শরীর মন সবটুকু উজাড় করে দিলেন ডক্টর রেডের জন্য। ডক্টর রেড ভাবলেন তিনি তার সুন্দরী স্ত্রীর রূপ একরকম সংরক্ষণ করতে চেয়েছিলেন, যেটা তিনি পেরেছেন। নিজের শরীরে যাই হোক না কেন, স্ত্রীর সৌন্দর্য চির অমলিন থাকবে। নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে তার সুন্দরী স্ত্রীর ভালোবাসায় সিক্ত হয়ে বাকি জীবনটা কাটানোর কথা ভাবতে লাগলেন। কিন্তু যত দিন যেতে লাগলো,
জেসমিন ও ডক্টর রেডের বয়সের পার্থক্য খুব বেশি মনে হতে লাগলো। ডক্টর রেডের পরিচিতরা তাকে জিজ্ঞাসা করতে লাগলো তার কোনো সমস্যা হয়েছে কিনা, তাকে থেকে অসুস্থ মনে হয় কেন, ইত্যাদি ইত্যাদি। ডক্টর রেড হেসে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন। একটা সময় ডক্টর রেড লক্ষ্য করলেন তার স্ত্রী জেসমিনকে নিয়ে একসাথে বেরোলে লোকজন একটু অদ্ভুত দৃষ্টিতে চেয়ে থাকে। হয়তো এত বেশি বয়সের একজন মানুষের বাসায় এত সুন্দরী কম বয়সী একজন স্ত্রীকে দেখে তারা অবাক হয়, আবার হয়তো কেউই তাদের দিকে তাকাতো না। এই ধারণাটা হয়তো ডক্টর রেডের হীনমন্যতার ফল। জেসমিন এমনিতেই প্রবল সুন্দরী, তার উপর ইদানিং যেন সমগ্র পৃথিবী তার উপর মনোনিবেশ করেছে। ডক্টর রেডের মনে এক অদ্ভুত অস্বস্তি জন্ম নিল। তার শুধু চেহারা নয়, শারীরিক ক্ষমতা, দৃষ্টিশক্তি সব শিথিল হতে শুরু করলো। একদিন ইউনিভার্সিটি থেকে ফেরার সময় তিনি লক্ষ্য করলেন জেসমিন রাস্তায় দাঁড়িয়ে একজন বছর 30 বয়সী যুবকের সাথে কথা বলছেন। দেখে মনে হলো জেসমিন বোধহয় কিছু কেনাকাটা করতে এসেছেন। ডক্টর রেড তাকে কিছু না বলে বাড়ি ফিরে এলেন। পরে জেসমিনকে তিনি জিজ্ঞাসা করলেন, ছেলেটি কে? জেসমিন বললেন, কোন ছেলেটা? যার সাথে সুপার মার্কেটের সামনে দাঁড়িয়ে তুমি কথা বলছিলে? জেসমিনকে দেখে মনে হলো তিনি খুবই ক্ষুব্ধ হয়েছেন এহেন প্রশ্ন করায়। তিনি বেশ রাগান্বিত হয়ে জবাব দিলেন, কে আবার? একজন বন্ধু মাত্র। ক্রমে ডক্টর রেড বুঝতে পারলেন তার অন্তরের গূঢ়তম স্থান থেকে তুলে আনা ভালোবাসা দিয়ে যে জেসমিনকে নিজের জগতের মধ্যমণি করতে চেয়েছিলেন, সে জেসমিন তার থেকে দূরে চলে যাচ্ছে। সময় যত যেতে লাগলো জেসমিনের হাব ভাব, আদব কায়দা বেমালুম আপাত মস্তক পরিবর্তিত হতে থাকলো। উগ্র সাজ, অতিরিক্ত খোলামেলা পোশাক আর অদ্ভুত অসহ্য নাটকীয় শারীরিক ভাষা জেসমিনকে এক অচেনার আবরণে আবৃত করে ফেলল। জেসমিনের নতুন বন্ধু বান্ধবী এবং তাদের কিটি পার্টি এসব যেন ডক্টর রেডের কাছে তার পরিচিতি জগৎ থেকে সহস্র যোজন দূরের কোনো বিকৃত রসিকতা বলে মনে হতো। এরই মধ্যে একদিন ডক্টর রেড গবেষণার কাজে ইউনিভার্সিটিতে রাত কাটাবেন বলে জানিয়ে গেলেন জেসমিনকে। রাত 11টার পর তার অবসন্ন শরীর আর সঙ্গ দিল না। তিনি বাড়ি ফেরার সিদ্ধান্ত নিলেন। জেসমিন ঘুমিয়ে পড়েছে ভেবে তার নিজের কাছে থাকা ডুপ্লিকেট কি দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন। তিনি সন্তর্পণে ঘরের লিভিং রুমে ঢুকে একটা জলের বোতল থেকে জল ঢেলে খেতে যাবেন, এমন সময় তারই শোবার ঘর থেকে কোনো এক অজ্ঞাত পুরুষের আওয়াজ শুনলেন। ডক্টর রেড সাবধানে দরজায় কান পাতলেন, আর যা যা শুনলেন তাতে তিনি বুঝলেন তার ভালোবাসার কফিনে শেষ পেরেকটা বোতা হয়ে গেছে। তিনি কোনো রকম প্রতিক্রিয়া না দেখিয়ে চুপচাপ সন্তর্পণে বেরিয়ে গেলেন এবং তার ইউনিভার্সিটির ল্যাবরেটরিতে ফিরে গেলেন। এর কিছুদিন পরে আমি এলাম ডক্টর রেডের জীবনে। আমার ব্যাপারে ভূয়সী প্রশংসা করেছেন ডক্টর রেড তার ডায়েরিতে বেশ কয়েকটি জায়গায়। যাই হোক, ডক্টর রেড জেসমিনকে সেই রাতের ব্যাপারে কোনোদিনও কিছু বলেন। তার দগ্ধ অন্তরাত্মার আগে ঘৃণা ঈর্ষায় পর্যদুস্ত হয়ে গেলেও তিনি জেসমিনকে খুনাক্ষরও কিছু বুঝতে দেননি। জেসমিনও বোধহয় তাকে নির্বোধ বোকা একটা বুড়ো ভাম বলেই ভাবতে শুরু করেছিলেন। ডক্টর রেডের ডায়েরিতে লাস্ট এন্ট্রিটি আমি তার বাড়ি যাওয়ার কয়েকদিন পূর্বের। আমি অবাক হলাম। ডায়েরিতে এই এন্ট্রিটি করার পর ডক্টর রেড ওই চিলে কোটার ঘরে কি করে রাখলেন? অর্থাৎ ওই বাংলোর একটি ডুপ্লিকেট চাবি নিশ্চয়ই তার কাছে ছিল এবং আমার অবর্তমানে তিনি ওই বাংলোয় গিয়ে ওই ডায়েরিটি দেখে আসেন। তিনি লিখেছেন, সিদ্ধান্তটি অবশ্যম্ভাবী ছিল, নিতে একটু বেশি সময় নিয়ে ফেললাম। ডক্টর মন্ডল ছেলেটি একটি অসাধারণ ছেলে। ওর সঙ্গে যখন কাজ করি সব কিছু কিছুক্ষণের জন্য ভুলে থাকি। ওর জন্যই 2-1বার মনে হয়েছে যে সিদ্ধান্তটা বদলাই, কিন্তু না, আমার লালায়িত লিপ্সার শেষ পরিণতি অবধারিতভাবে এটাই, জেসমিনকে মরতে হবে। এটাই ওর অবশ্যম্ভাবী অপরিবর্তনীয় নিয়তি। জেসমিনের অস্তিত্ব শুধু আমার ভালোবাসায়,
আমার ভালোবাসা ব্যতীত তার কোনো অস্তিত্ব থাকতে পারে না। ডাক্তার রেডের ডায়েরিটা এখানেই শেষ। জার্মানিতে আমার গবেষণার কাজ প্রায় শেষ। এখনো নিয়মিত অ্যাংজাইটির ওষুধ খেতে হয়, নিয়মিত প্রফেশনাল সাইকিয়াট্রিস্টের সাহায্য নিয়ে থাকি। মাঝে মাঝে রাতে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে চিৎকার করে জেগে উঠি। দেখি ডক্টর রেড তার ছিন্ন শীর্ণ শরীর নিয়ে আমার মাথার কাছে এসে কানের কাছে মুখ নামিয়ে ফিসফিসিয়ে বলছেন, ওঠো, কাজটা শেষ করো, সিরামটা রিক্রিয়েট করো, ভুলটা ধরো। একমাত্র 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 তুমি 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 পারবে এর ভুলটা ধরতে। এই স্বপ্নটা বহুদিন যাবৎ আমাকে তাড়িয়ে বেরিয়েছে। অবশেষে কোনো এক রাতের স্বপ্নে আমি নিজেকে দেখলাম তাকে স্বপ্নে জবাব দিতে। ডক্টর রেড, আমি পারবো না সিরামটা রিক্রিয়েট করতে। এটা আমার ক্ষমতার ঊর্ধ্বে, আর পারলেও করতাম না। আমি আপনার রিসার্চ জার্নাল স্টাডি করেছি। আমার ধারণা আপনার বাবার ফর্মুলা ভুল ছিল। সিরামটি মানুষের বার্ধক্য প্রাপ্তির পদ্ধতিটাকে মন্থর করে দিতে সমর্থ ছিল মাত্র, কিন্তু চিরতরে বার্ধক্যের হাত থেকে পরিত্রাণ দিতে ব্যর্থ ছিল। আপনার স্ত্রী কোনো না কোনো সময় ঠিকই বার্ধক্যের দ্বারা পর্যদস্ত হতো। আপনার সিরাম আপনার স্ত্রীর শুধু বাহ্যিক পরিবর্তন ঘটায়নি, ঘটিয়েছিল তার মানসিক পরিবর্তন। ঈশ্বরের তৈরি প্রতিটা জিনিসের পেছনে কোনো না কোনো কারণ আছে ডক্টর রেড। বার্ধক্য আছে বলেই যৌবন এত সুন্দর। আপনি আর আমার কাছে আসবেন না, আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। যেখানেই থাকুন, ভালো থাকবেন। এই স্বপ্নটার পর থেকে আমি মানসিকভাবে দ্রুত সুস্থ হয়ে গেলাম। আর কোনোদিনও আমাকে অ্যাংজাইটি পিল খেতে হয়নি। গবেষণার কাজ সম্পন্ন করে ইউনিভার্সিটি অফ বনকে বিদায় জানিয়ে অবশেষে স্বদেশে ফিরলাম। ইয়ন্স গ্যালারিতে এতক্ষণ শুনছিলেন লালায়িত লিপসা। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। শীঘ্রই আবার ফিরে আসব নতুন গল্প নিয়ে। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।